ঠিক আছে, আমি এখন আসছি। আমাদের সাইডে একজন শ্রমিক মারা গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, উত্তর 17 নম্বর সেক্টরে একটা প্রজেক্টে একজন শ্রমিক কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আপনারা এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছেন? ব্যবস্থা নেব কি নেব না সেটা তো আমাদের ব্যাপার, কিন্তু আপনি কি? আমি শ্রমিক ইউনিয়নের সভাপতি। আমার অবশ্য আরেকটা পরিচয় আছে, আমি শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার বলছি। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসলে সরি, মানে আমরা এখনো পর্যন্ত খবরটা পাইনি, তো এই মাত্রই শুনলাম আপনার মুখ থেকে, যে কারণে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারি। এই কনস্ট্রাকশনের মালিক কে? আপনি নাকি? জি, আপনার সঙ্গে ইদানিং আমার খুব ঘন ঘন দেখা হয়ে যাচ্ছে। কি আমি সব ধরনের সিকিউরিটি ব্যবস্থা করে রেখেছি। এখন ওনারা যদি এগুলো না মানে, আমার তো কোনো দোষ নেই। এই সমস্ত যুক্তি তর্ক যা দেবার আপনি থানায় গিয়ে দেবেন, আদালতে দেবেন। এই জাহিদ স্যার, হ্যান্ড কাপ। আপনারা থানাতে যান, আমি আমার লয়ারের সাথে কথা বলছি। লয়ারে বলবেন থানায় এসে আগে আমার সাথে কথা বলতে, তারপর আপনার সাথে কথা বলতে। হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো গরিব ঘরের রাজপুত্র নাটকের এমন এক টান টান আবেগে ভরা আর রহস্যে ঘেরা গল্প নিয়ে, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে ভাবাবে, নাড়িয়ে দেবে আর শেষ পর্যন্ত এমন কিছু প্রশ্ন রেখে যাবে যার উত্তর খুঁজতে আপনিও বাধ্য হবেন। শুরুতেই একটা প্রশ্ন, ভাবুন তো, আপনি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন, যাকে নিজের জীবনের সব কিছু মনে করেন, সেই মানুষটাই যদি একদিন আপনাকে মিথ্যা মামলায় ফাঁসায়, আপনাকে অপরাধী বানিয়ে দেয় আর আপনার অনাগত সন্তানের পরিচয় নিয়েই প্রশ্ন তুলে দেয়, তখন আপনার অবস্থাটা কেমন হবে? ঠিক এমনই এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এই গল্পের প্রধান চরিত্র অনিক, আর তার সাথে জড়িয়ে আছে মেঘলা আর রাতুল। কিন্তু আসল খেলাটা কে খেলছে সেটা বুঝতে গেলে পুরো গল্পটা মন দিয়ে শুনতে হবে। চলুন শুরু করি রাতুলকে দিয়ে, কারণ এই গল্পের সবচেয়ে বড় টুইস্ট আর সবচেয়ে বড় ষড়যন্ত্রটা ঘুরপাক খাচ্ছে তাকে ঘিরেই। রাতুল এমন একজন মানুষ যে সামনে নিজেকে খুব ভালো, খুব সাহায্যকারী, খুব ভদ্র হিসাবে তুলে ধরে, কিন্তু ভিতরে ভিতরে সে ভয়ঙ্কর হিসেবি আর লোভী। তার মাথায় শুধু একটাই চিন্তা, কিভাবে সে মেঘলাকে বিয়ে করে কোটি কোটি টাকার মালিক হতে পারে। আর এই লোভ থেকেই সে এমন এক সিদ্ধান্ত নেয় যেটা একটা পরিবারের জীবন সম্পূর্ণভাবে ভেঙে দিতে পারে। সে সরাসরি অনিকের কাছে গিয়ে বলে দেয়, তোর স্ত্রী আর তোর অনাগত সন্তানের দায়িত্ব আমি নিতে যাচ্ছি। এই একটা কথাই অনিকের ভেতরের সব কিছু ভেঙে চুরমার করে দেয়। সে বুঝতেই পারে না তার সাথে আসলে কি হচ্ছে, কারণ যাকে বাঁচানোর জন্য সে ছুটে গিয়েছিল সেই মেঘলাই তার বিরুদ্ধে মামলা করেছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আসে, মেঘলা কেন এই কাজটা করলো? সে কি সত্যি অনিককে ফাঁসাতে চেয়েছিল, নাকি সে বাধ্য হয়েছিল? সত্যটা হচ্ছে, মেঘলা ভয় পেয়েছিল। সে শুনেছিল অনিক নাকি তাকে কিডন্যাপ করিয়েছে, তাকে ক্ষতি করতে চেয়েছে, আর নিজের সন্তানের নিরাপত্তার জন্য সে এই কঠিন সিদ্ধান্ত নেয়। কিন্তু পরে যখন সে বুঝতে পারে আসল সত্যটা ভিন্ন, তখন সে নিজেই থানায় গিয়ে মামলা তুলে নিতে চায়। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। পুলিশ জানায় অনেক আগেই জামিনে ছাড়া পেয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, রাতুলের ইশারায় তাকে মারধরও করা হয়েছে। এখান থেকেই শুরু হয় ভুল বোঝাবুঝির এক অন্তহীন চক্র। অনেক ভাবে মেঘলাই তাকে শেষ করার চেষ্টা করছে, আর মেঘলা ভাবে অনেকই তাকে অস্বীকার করছে। এই দ্বন্দ্বের মাঝে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে একটা নির্দোষ প্রাণ, মেঘলার গর্ভের সন্তান। ডিএনএ রিপোর্টে দেখা যায় এই সন্তানের সাথে অনিকের কোনো মিল নেই, আর এই একটা রিপোর্টই পুরো গল্পটাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। মেঘলা কান্না করে বলে এই সন্তান শুধু অনিকেরই, সে কখনো অন্য কারো সাথে এমন কিছু করেনি। কিন্তু প্রমাণ ছাড়া তার এই কথা কেউ বিশ্বাস করতে চায় না। তখন প্রশ্ন ওঠে, রিপোর্ট ভুল হলো কিভাবে? এটা কি ল্যাবের ভুল, নাকি কেউ ইচ্ছে করে রিপোর্ট বদলে দিয়েছে? কারণ এই রিপোর্টটাই যদি মিথ্যা হয়, তাহলে পুরো ঘটনাই একটা বড় ষড়যন্ত্র। আর এখানেই গল্পটা আরও গভীর হয়ে যায়। মেঘলা সিদ্ধান্ত নেয় সে হাল ছাড়বে না, সে কোর্টে যাবে, নিজের সন্তানের পরিচয়ের জন্য শেষ পর্যন্ত লড়াই করবে। তার এই সিদ্ধান্ত দেখেই বোঝা যায় সে সত্যের পক্ষে দাঁড়াতে চায়। অন্যদিকে রাতুল তার খেলা চালিয়ে যাচ্ছে। সে মেঘলার পরিবারকে বোঝাতে থাকে যে একটা সন্তান পিতৃ পরিচয় ছাড়া বড় হলে সমাজ তাকে কতটা অপমান করবে। সে নিজেকে ত্রাতা হিসাবে দেখিয়ে বলে সে এই সন্তানের বাবার পরিচয় দিতে রাজি, কিন্তু আসলে সে শুধু সম্পত্তির লোভে এই নাটক করছে। এখন প্রশ্ন হলো, মেঘলার পরিবার কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছে? তারা কি মেয়ের ভালোর জন্য ভাবছে, নাকি সমাজের ভয় তাদের ভুল পথে ঠেলে দিচ্ছে?
এদিকে অনিকের জীবনেও একের পর এক সমস্যা শুরু হয়। তার প্রজেক্টের সব শ্রমিককে দ্বিগুণ বেতনের লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয়। সে বুঝতে পারে এটা কোনো সাধারণ ঘটনা না, কেউ তাকে পরিকল্পিতভাবে ধ্বংস করতে চাইছে। এরপর ঘটে আরও ভয়ঙ্কর ঘটনা। তার সাইটে এক শ্রমিক মারা যায়, আর সেই দায়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। যদিও সে দাবি করে সব সেফটি ব্যবস্থা ছিল, কিন্তু এখানেও প্রশ্ন থেকে যায়, এটা কি সত্যিই দুর্ঘটনা, নাকি এটাও কারো সাজানো ফাঁদ? কারণ যদি এটা পরিকল্পিত হয়, তাহলে অনিককে পুরোপুরি শেষ করার জন্য বড় ধরনের ষড়যন্ত্র চলছে। এদিকে অনিক আর মেঘলার সম্পর্ক একেবারে ভেঙে পড়তে বসে। অনিক ডিভোর্স দিতে চায়, সে মনে করে এই সম্পর্ক আর টিকবে না। কিন্তু মেঘলা তখনও একটাই কথা বলে যায়, এই সন্তান শুধু তোমার। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে পুরো গল্পের রহস্য। কারণ যদি মেঘলা সত্যি বলে, তাহলে ডিএনএ রিপোর্ট মিথ্যা, আর যদি রিপোর্ট সত্যি হয়, তাহলে মেঘলাই মিথ্যা বলছে। এই দ্বন্দ্বই দর্শকদের সবচেয়ে বেশি ভাবায়। আমরা বুঝতে পারি না কাকে বিশ্বাস করব, অনিককে, মেঘলাকে, নাকি ধরে নেব দুজনেই একটা বড় ষড়যন্ত্রের শিকার। সবশেষে একটা জিনিস পরিষ্কার, এই গল্প শুধু ভালোবাসা আর বিশ্বাসঘাতকতার না, এটা লোভ, ক্ষমতা আর সমাজের চাপের গল্প, যেখানে সত্যটা বারবার চাপা পড়ে যায় মিথ্যার ভিড়ে। কিন্তু একটা কথা মনে রাখবেন, সত্য কখনো চিরদিন লুকিয়ে থাকে না, একদিন না একদিন সেটা সামনে আসবেই। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কি মনে করেন, রাতুলি এই সব কিছুর পেছনে আসল মাস্টার মাইন্ড, নাকি এর পেছনে আরও বড় কেউ আছে? আর মেঘলার সন্তানের আসল সত্যটা কি? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।